বিএনপি জামাত প্রচুর ঝামেলায় আছে। ঝামেলা আছে? ঝামেলা হলো যে এই যে তাকে ফিরে আনতে হবে, মানে প্রতিটা মুহূর্তে তাকে ফিরিয়ে আনতে হবে, আনার জন্য একটা দাবি, এক পক্ষ আর এক পক্ষ চাপ প্রয়োগ করছে। তো সেখানে নানা রকম প্রোটোকল, ভারতের মতো একটা বড় রাষ্ট্র তাদের সঙ্গে এরকম ঝামেলা করে সেই আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা সরকার তারা পিকে হাওলাদারকে আনতে পারেনি, ওখান থেকে পিকে হাওলাদারকে আনতে পারেনি। তো সেখানে শেখ হাসিনা তো আরও ব্যাপার। তো সেখানে যদি সে স্বেচ্ছায় বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে আমাদের যারা পুলিশ আছে কপ করে তারা ধরে ফেলবে, তারপর সে খপ করে তাকে গিয়ে জেলখানাতে ঢুকাবে আর গপ করে তাকে ফাঁসিতে টানিয়ে দেবে। এটা অসাধারণ জিনিস না, মুহূর্তের মধ্যে কুল্লু খালাস। তো এটা তো বিএনপির জন্য একটা বিরাট আশীর্বাদ, যিনি সরকারের জন্য একটা আশীর্বাদ। তারপর শেষে আইজি পুলিশ যারা আছে তারা মানে ওই দিন আপনি দেখবেন যে সবার মধ্যে একটা চাঁদের হাসি। আজকে শেখ হাসিনা আসছে, আপনি যেভাবে সরলীকরণ করে বলছেন, এর চেয়ে সরল আর কি হতে পারে? আপনি গরল খুঁজে পাচ্ছেন কেন? একজন মানুষ স্বেচ্ছায় বলছেন। আচ্ছা, এদেশে কি আপনি দেখেননি, সিনেমাতে আছে, বাস্তবে আছে, যে একটা মানুষ একটা কাজ করে ফেলেছে, একটা সময় তার অনুশোচনা হয়, সারপ্রাইজ দিতে হয়, সে এসে নিজেই থানাতে ধরা দেয়, পুলিশে ধরা দেয়। কিন্তু আওয়ামী লীগ দল অথবা আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় কোনো নেতা কিন্তু এখন পর্যন্ত সেই 24-এর গণহত্যা অথবা অন্য কোনো বিষয় কোনো রকমের কোনো অনুশোচনা বা দুঃখ অনুশোচনা করে আপনার লাভটা, আপনি অনুশোচনা করলে কি তাকে মাফ করবেন? আমার মাফ করার তো বিষয় না, বিষয় করে নাই না, ওখানে যে কাজটা হয়েছে সেই কাজে হলো ক্রিমিনাল অফেন্স, আপনাকে বিচার করতে হবে। এখন সে জানে আওয়ামী লীগ তো একটা বোকার দল নয়, বুদ্ধিমানের দল, তারা এটার লিগ্যাল পার্সপেক্টিভ জানে। সে জানে সে যদি এখন সদল বলে আপনি বলেন আজকে সিউরিটি দেন, তারেক রহমান সাহেব সিউরিটি দেখ, যে যদি এই কাজ করে আওয়ামী লীগের যত নেতা আছে সবাই মক্কা শরীফে যাবে, গিয়ে হাজরে ওয়াসাত যে পাথর আছে সেই পাথরে মাথা গুতাতে গুতাতে কপাল দিয়ে রক্ত বের করে বলবে এবং পুরো জাতির কাছে সরি বলবে। বিনিময়ে পুরো জাতি এবং সরকার বলবে যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আহলান ওয়া সাহলান, আসেন আমাদের দেশে এসে রাজনীতি করেন এবং আপনাদের সামনে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই কথা কি বলবে কেউ? তাহলে কেন তারা সরি বলবে? সরি বলার লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? এদেশে যারা পাবলিক মানে যারা আছে, আপনি এত বড় একটা মানে মানে কুকর্মের, আপনি কোন কুকর্মের তো সরির, এখানে সরির কোনো স্কোপ নেই, অনুশোচনা সরির কোনো স্কোপ নেই, এখানে ডাইরেক্ট বিচার। এখন কুকর্মের অনুযায়ী আপনি তাকে পাথর মারতে পারেন, আপনি তাকে তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে তার গলা শিরচ্ছেদ করে দিতে পারেন, আপনি তাকে ফায়ারিং স্কোয়াডে বসাতে পারেন। ওই যে রানু বলছে যেভাবে শেখ হাসিনা বিভিন্ন লোকের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে, না ওটা বলছে গুমের ঘটনা, ওই তো বলছে একইভাবে শেখ হাসিনাকেও সে ওইরকম ইলেকট্রিক চেয়ারে বসবে, তারপর জোরে ভোল্টেজ বাড়াই দেবে, শেখ হাসিনা কাঁপতে থাকবে এবং যারা ওই কাজ আছে রানু করতে বলেন, হ্যাঁ হ্যাঁ, সেই দৃশ্যে রানু থেকে সবাই তারা সবাই হাসবে, মুহা হা হা করে হাসবে, যে মজা লাগতেছে, শেখ হাসিনা কাঁপছে ইলেকট্রিক শকে। আপনি সেটা করতে পারেন, ফাঁসিতে টানিয়ে দিতে পারেন, জীবন্ত কবর মারতে পারেন, পাথর মেরে উড়িয়ে দিতে পারেন, এগুলো শাস্তি। কিন্তু আপনি কেউ অনুশোচনা করলে, এখন ধরেন ধর্ষক, একজন ধর্ষক বা একজন চুরি করেছে, আমরা একটা পকেট মার কত কান্নাকাটি করে, সে 2 টাকা চুরি করেছে, পকেট চুরি করেছে, কত মানুষ কান্নাকাটি করে। যার পকেট মেরেছে ও ক্ষমা করে দিল, পাবলিক তো ক্ষমা করে না, যাওয়ার পথে 2টা লাথি মেরে যায়। হঠাৎ করে একটা বুড়া মানুষ দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ ধরে সে হাঁটতে পারে না, পাহাড় দিয়ে যাচ্ছে, ওরকম একটা লোক দেখি ধর সালারে বলে একটা আচ্ছা মতো লাথি মেরে দেয়। এগুলো বাঙালির অভ্যাস। এখানে অনুশোচনার কি মূল্য আছে? যদি এমন হতো যে ঠিক আছে আই এম সেইং সরি, মানুষ তার আল্লাহ না, আপনি যত গুনাহ করেন আল্লাহকে যদি বললেন যে আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ফেরাউনকে মাফ করে দেয়। তো মানুষ তো এরকম না, মানুষ বলে যে দাঁড়া তোকে পেয়ে নেই, এমনভাবে সর্ষে ডলা দেবো, সর্ষে থেকে যেভাবে তেল বের করে তোর ওইভাবে থেকে তেল বের করে দেবো আমি। এখন ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এখন উনি সর্বময় ক্ষমতার অধিকারী। শেখ হাসিনার জমানাতে ধরেন উনি অনেক কান্নাকাটি করতো, করে উনি সব কিছু সরি ঠরি বলে যা কিছু আছে বলে উনি বাংলাদেশে খালি এয়ারপোর্টে পাড়া দিত। বলেন তো অবস্থাটা কি হইতো? এখন সেই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তিনি আসবেন, এটা তার একটা উদারতা। আল্লাহ তাকে রহম করুক, তার কাজে বরকত দিন করুক, তিনি সুন্দরভাবে আসেন। আচ্ছা, আমার মনে হয় একটু আলোচনা করবো, একটু আসাদুজ্জামান রিপন আপনার কাছ থেকে একটু ঘুরে আসি। আপনি কি মনে করেন শেখ হাসিনা গতকালকে বলি আপনাকে, এখনকার লোকজন, আমাদের ইয়াং জেনারেশন অনেক ক্রিয়েটিভ, অনেক ক্রিয়েটিভ।
আরো বেশি ক্রিয়েটিভ হবে সামনে সামনে। লক্ষণ দেখা বোঝা যাচ্ছে। তো কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এখন নানান ধরনের ভিডিও টিডিও রিলস ফিলস, এটা মানে হুলস্থুল। তো আর একবার যদি আপনি একটা রিলস দেখা শুরু করেন, এরপর ওয়ান আফটার ওয়ান সাজেস্ট করতেই থাকে। তো কালকে এরকম একটু কাজকর্ম একটু কম্পারেটিভলি কম, তো রিল দেখতেছিলাম বসে বসে। এটা রিল সাজেস্ট করলো, দেখলাম হাসিনা একটা ভিডিও, হাসিনা একটা বাক্স পেট্রা গুজগাছ করে মোদির পাশে বসে রয়েছে, অনেকটা বরিশালের ভাষায় বলতেছে। বরিশাল বলতে ফুপুর বাড়ি আছে, সুতরাং ওইখানে একটু ভাষা যারা ক্রিয়েট করছে তারা হয়তো ওই এলাকার লোক হইতে পারে, একটা এলাকাগত আছে। তো মোদির কাছে মুই এনে আর বেশি দিন থাকবো না, মুই বাক্স পেটটা বাইন্দা লাইছি, বাক্স পেটটা বাইন্দা ফেলাইছি, আমি আর থাকুম না, তুমি তারেক রহমানের কও যে আমি আর থাকুম না, আমি আর এসব মানতে টানতে পারতেছি না, আমি দেশে যাব। এরপরে দেখলাম যে ভিডিওতে আবার মোদিরে বানাইছে, মোদি একটা দৌড় দিয়া সীমান্তের কাঁটাতারের দ্বারে আইসা তারেক রহমানের ডাকাডাকি করতেছে। তো তারেক রহমান রে মোদি বলতেছে হে আর থাকবে না, হে থাকতে চায় না, আয়া পড়তে চায়, হে আয়া পড়তে চায়। তো তারেক রহমান মোদির কথা কোনো উত্তর না দিয়ে ফেরত আসলেন। আসার পরে হাসিনা দেখা গেল যে হাসিনা মানে তার কাটা একটু ফাঁক হয়েছে, হাসিনা আসার প্ল্যান করছে। এর মধ্যে লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সীমান্তে দাঁড়ায় গেছে। এই দেখার পরে ভোট আবার মানে ইউ টার্ন করে ভোট দৌড় দিয়ে আবার দিল্লির দিকে চলে গেছে। এই একটা ভিডিও বানিয়েছে গতকালকে। এই ঘটনা কবে, এই নিউজ যে একটা বললেন, এটা গতকালকে। তার মধ্যে দেখছেন পাবলিক কত অ্যাডভান্স। হাসিনার ইন্টারভিউ দেওয়ার আগেই তার জন্য কি ব্যবস্থা, জনগণের কি প্রতিক্রিয়া, সেটা পাবলিক অলরেডি প্রকাশ করে ফেলছে। বিষয়টা হচ্ছে কি দেখেন, ফানি থিং, শেখ হাসিনাকে আইনের সম্মুখীন হতে হবে, এটা হচ্ছে আইনি ভাষা, রাজনীতির ভাষা। উনি কি আসলে কি আইনের সম্মুখীন হতে চান, বিচারের সম্মুখীন হতে চান? নো ওয়ে, ওনাকে তো বিচার সম্মুখীন হতে হবে। এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, এটার জন্য কোনো রিকনসিলিয়েশন, এটার জন্য কোনো হিলিং প্রসেস নাই। ট্রুথ অ্যান্ড হিলিং প্রসেসটা তখনই হতে পারে যখন আপনি কনফেস করবেন, আপনি অ্যাকসেপ্ট করবেন যে ইয়েস আই হ্যাভ ডান দিস, আমার এই জন্য রিমোর্স আছে, আমি রিপেইন্টেড, ফাইন। এখন আপনি কোন গ্রেডের অন্যায় করছেন, অন্যায়েরও তো কতগুলো সীমা আছে, তাই না? যেমন প্রফেসর আবদুল্লাহ ভালো মানুষ, মেডিসিনের প্রফেসর, খুব ভালো মানুষ, 300 টাকায় চিকিৎসা দিতেন, ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ হলে কি হবে? ভালো মানুষ শুধুই আপনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ব্যক্তিগতভাবে আপনি রুগী বান্ধব, সব ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক যে এই লোকটি যখন জাতীয় অধ্যাপক হলেন, শেখ হাসিনা কর্তৃক মনোনীত হলেন, তখন তিনি যখন বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য কাতরাচ্ছিলেন এবং এই দেশে তার উপযুক্ত ট্রিটমেন্টও ছিল না, এবং যে কোনো মানুষের একটা চিকিৎসা পাওয়ার অধিকারও নিশ্চয়। এবং আসম আব্দুর রব 75-এর পর আসম আব্দুর রবরা যখন জাসদের কারণে তারা যখন গ্রেপ্তার ছিলেন, তো তাদেরও কিন্তু ট্রিটমেন্টের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান জার্মানিও পাঠিয়েছিলেন। মানে আসামি হলে, সাজাপ্রাপ্ত হলেও যে তিনি ট্রিটমেন্ট পাবেন না, তিনি কারা প্রকোষ্ঠে তিনি মানে ইয়ে করবেন, মারা যাবেন, নট, এটা রাষ্ট্র তা বলে না, মানবাধিকার তা বলে না। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মানে ওই প্রফেসর আবদুল্লাহ উনি বললেন যে শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। এত মানুষের হত্যাকাণ্ড ঘটলো, এত মানুষের মানে আহত হলেন, বাচ্চাগুলো, মানে একটা গণতান্ত্রিক আন্দোলনের 36 দিনে 125 জন শিশুকে আপনি হত্যা করে ফেললেন। এটার জন্য মিনিমাম আপনার মানে আপনার ঠিক আছে, দোষটা পুলিশের কাঁধে চড়াই দিতেন বা র্যাবের উপরে চড়াই দিতেন, কিছু তো দিতেন, কিন্তু আপনি এতজনের ধরুন কোনো ঘটনাই ঘটেনি। তো কোনো ঘটনায় যদি না ঘটবে, তাহলে আমরা নিকট অতীতে ওয়ার্ল্ড হিস্ট্রিতে দেখলাম যে আপনার অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটা মুভমেন্ট হলো আমেরিকাতে। মার্কিন জনগণ ওয়াল স্ট্রিট অকুপাই করে দখল করে ফেললেন। ঠিক সিমিলারলি আমরা দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, যেটাকে আমরা গণভবন বলি, সেই গণভবনটাকে জনগণ অকুপাই করে ফেললো। লক্ষ লক্ষ মানুষ, মানে পিঁপড়ার ঝাঁকের মতো মানুষ ছুটছে। অ্যান্ড অ্যাট ওয়ান স্টেজ
প্রধানমন্ত্রী ওই আইনটা তো বদলায়নি, প্রধানমন্ত্রীর আপনার নিরাপত্তার ব্যাপার ছিল, মানে আইন অনুযায়ী তার এসএসসি ছিল, তার উইথড্র করে ফেললেন, বিকজ উইথড্র না করলে পরিস্থিতি থাকে না। তো এমনি একটা অবস্থা, ওনাকে পেছন দিয়ে চলে যেতে হলো, বাড়ির পেছন দিয়ে, মানে সেনাবাহিনী মানে তার জন্য যে আইনটা ছিল। এখন তো আবার একটা নতুন বয়ান আসছে তার মানে বিভিন্নভাবে, যে শেখ হাসিনা যেতে চায়নি, তাকে জোর করে নেওয়া হয়েছে, এবং উনি জানতেনও না যে ওনাকে এই বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। উনি জানতেন, এবং তার একটা ভয়েস মেসেজও আসছে যে উনি বলছেন সেখানে যে আমি তো মনে করছি আমাকে টুঙ্গিপাড়া নিয়ে যাচ্ছে, আমাকে তো সেরকমই বলা হয়েছে। দ্যাট ইজ মেড অফ এআই। উনি খুব ভালো করে জানতেন, ওনাকে লোকাল কোনো হেলিকপ্টার ওনাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়নি। উনি জানতেন সাইজ অফ দ্য এয়ারক্রাফট দেখে, উনি প্রধানমন্ত্রী ছিলেন, শি ওয়াজ হেড অফ মানে ডিফেন্স মিনিস্ট্রি, তারপরে আপনার সশস্ত্র বাহিনী বিভাগেরও তিনি প্রধান। তো যেই এয়ারক্রাফটে করে তিনি গেলেন, যে মানে কমার্শিয়াল মানে এয়ারক্রাফটে তিনি গেলেন, তাতে ওনার বোঝার কথা না যে উনি কোথায় যাচ্ছেন। ওনার বাক্স পেট্রা এত কিছু নিয়ে, লটবহর নিয়ে, 186টা বাক্স পেট্রা নিয়ে তিনি সেটা তো গোপালগঞ্জে যাওয়ার জন্য তিনি নিশ্চয়ই রেডি ছিলেন না। এগুলো তো মানে এটা লং ডিস্টেন্সে আপনাদের তো অনেক দিন থাকা খাওয়া দাওয়া সব বিধি ব্যবস্থা করি তো রওনা দিয়েছেন। এবং আমরা শেখ রেহানার কনভারসেশন উইথ সালমান রহমান আমরা দেখিনি, আমরা শুনেছি। তো সেখানে কি বলছেন যে আমরা চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি? গোপালগঞ্জে আমরা চলে যাচ্ছি, আপনারা যেখানে মানে ভাগেন বা পালান, এই তো 12। এই সমস্ত পরবর্তীতে এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নাই। বিষয়টা হচ্ছে যে উনি নিজে অনুভব করেছেন, এবং এগুলো অনুভব, এই দৃশ্যগুলো প্রতিদিন আপনার টিভিতে দেখান। মোস্টলি আপনার সংবাদ, যখন আপনাদের সংবাদ হয়, আপনারা যে গ্রাফিক্সগুলো দেখান, তার মধ্যে তো এই ছবিগুলো থাকে। উনি যদি বাংলাদেশের এই চলচ্চিত্র, মানে দুঃখিত, বাংলাদেশের এই ইয়েগুলো, টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো যদি দেখে থাকেন, তাহলে তো উনি ওনার নিজের ভুলে যাওয়ার কোনো কারণ নেই যে হোয়াট হ্যাপেন্ড। না, ভুলে গেছে না, স্বেচ্ছায় এসব কথা বলছে, উদ্দেশ্যমূলক। আমি এক সেকেন্ডে বলে দিই, উদ্দেশ্যমূলক তো বটেই। মানে হচ্ছে কি যে উনি পালিয়ে গেছেন, ওনাকে তখন ওনার দলকে বলে পলাতক লীগ। উনি ওনার নামের আগে বলে পলাতক প্রধানমন্ত্রী। ওনাকে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলা হয় না, ওনাকে বলা হয় পলাতক প্রধানমন্ত্রী। উনি পালিয়ে গেছেন। উনি পালিয়ে যাওয়ার কারণে দেশে একটা শূন্যতা ছিল। 5, 6, 7, 8 তারিখে এশান মানে আর্লি এশা পর্যন্ত, রাত 9টা 10টা পর্যন্ত তো সরকারি বাংলাদেশে ছিল। তো সুতরাং একথা তো বললে হবে না, একথা বলার কোনো কারণ নাই। জনাব আসাদুজ্জামান রিপন, আমরা আলোচনায় ছিলেন, আপনি বলছিলেন যে শেখ হাসিনা স্বেচ্ছায় সজ্ঞানে জেনে শুনে উনি বিদেশে she had to leave. তাকে যেতে হয়েছে, পালাতে হয়েছে। 3 তারিখে 3 আগস্ট আমার ধারণা, নিশ্চয়ই আপনার বাংলার প্রতিটি টিভি চ্যানেল, নিউজ পেপারগুলো আপনার 1 তারিখ থেকেই তো আমার মনে হয় আবার মানে এই জুলাই রেভলিউশনের আপরাইজিং এর ঘটনাগুলো আপনারা আবার রিপিট করবেন। কি হয়েছিল, 1 তারিখে কি হলো, 2 তারিখে কি হলো, জুলাই থেকে, এবং অগাস্টের 5 তারিখে পর্যন্ত আপনারা আবার তুলবেন। ওনার যদি স্মৃতি বিভ্রম হয়ে থাকে, আমার মনে হয় উনি যা আপনার ভাষ্য অনুযায়ী যা মনে হলো, আমি তো ইন্টারভিউটা দেখি নেই, তাতে আমার মনে হচ্ছে উনি আগস্টের 5 তারিখের আগে অ্যাটেম্প নেবেন। তা আমি মানে ওনার লোকজনদেরকে বলবো যে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখের পত্রপত্রিকাগুলো আবার নতুন করে, আর টিভি চ্যানেলগুলো যদি তারা প্রত্যক্ষ করেন, দেখবেন হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। তো যাই হোক, এইগুলো মানে উনি শি ইজ এ হেড অফ এ পলিটিক্যাল পার্টি। এটা তো একটা লজ্জার বিষয় যে একটা রাজনৈতিক দলের প্রধান তিনি পালিয়ে যাবেন, এর চেয়ে লজ্জার কিছু থাকে না। মানে আমি এক সেকেন্ড তো না, কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার ছাত্র জীবনের একটা ঘটনা বলি। এটা হচ্ছে 87-এ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীপাড়াও ঘেরাও করা, মিছিল করার ঘটনাটি একবারই ঘটেছে। 55 বছরে বা তারও আগের 55 বছর ইতিহাস আমার জানা নাই। আমি ছাত্র রাজনীতি ইতিহাস মোটামুটি বই পুস্তক পেলে পড়ার চেষ্টা করেছি। আমার নেতৃত্বে আপনার হেয়ার রোডে
বেইলি রোডে আমরা ছাত্র দলের তরফ থেকে আমরা একটা মানে মন্ত্রীপাড়ায় মিস কাক ডাকাবো ঠিক ফজর নামাজের পরে আমরা মানে ছাত্রদের কিনে আমরা মিছিল করে ফেলাম, মানে যেটা হলো আচমকা। মোস্টলি কেউ জানতো না, বললাম যে এদিকে যাবো, এটা যাবো। ওরা অনেকে মনে করছে আমরা ফার্ম গেটের দিকে যাব, কিন্তু আমার টার্গেট ছিল মন্ত্রীপাড়ায় ঢুকতে হবে। এরশাদ শাহীর মন্ত্রীদেরকে জানিয়ে দিতে হবে যে তোমাদের পতনের সময়টা খুব না দূরে নয়, তোমাদের বাড়ির সামনে মিছিল চলে আসছে। তা আমার এলাকার দুইজন মন্ত্রী ছিল, একজন শাহ মোজাম্মেল হোসেন এবং একজন কোরবান আলী। তো দুজনই এরশাদের, তারা দুজনেই আওয়ামী লীগের লোক ছিলেন, দুজনেই আবার পরবর্তীতে পাল্লাপাল্লি করে আবার জাতীয় পার্টিতে গেছে। তো আমি একদিন আগে ওই দুই মন্ত্রীর বাড়ি একটু র্যাকি করে আসলাম, বাড়ির সামনে, মানে কার ওই বাড়ি দুইটা কোনটা, একজন দেখাই দিল যে এই দুইটা, বলে ওই দুই জায়গায় একটু বেশি ভয় দেখাইতে হবে। তা আমরা দেখি গেলাম ওই আল্লাহ তাকে দোষ গুণে, আমরা সবাই দোষ গুণে মানুষ, আল্লাহ তাকে মানে